ভারতে কথিত জেনজি আন্দোলনের ডাক দেওয়া অভিজিৎ অবশেষে পৌঁছালেন দেশে। যোগ দেবেন দিল্লির যন্তর মন্তরের সমাবেশে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে 2000 পুলিশ মোতায়েন। ইরান যুদ্ধে নতুন মোড়। আরব আমিরাতের ভূখণ্ড ব্যবহার করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। প্রমাণ থাকার দাবি তেহরানের। লেবাননের হামলা জোরদার নেতানিয়াহু বাহিনীর। গাজায় ইসরায়েলি বাহিনীর যুদ্ধাপরাধ ও নির্যাতনের তদন্ত শুরু ফ্রান্সে। শীর্ষ 2 মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আয়ারল্যান্ডের। উপত্যকায় ধ্বংসযজ্ঞ অব্যাহত তেল আবিবের। জেলেনস্কি যুদ্ধবিরতির আহ্বান ও বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের। রুশ নিয়ন্ত্রিত ইউক্রেন উপকূলে কার্গো জাহাজে কিয়েভের হামলা। 5 আজারবাইজানি নিহত। এবং ট্রাম্প জামাতার বিলাসবহুল রিসর্ট প্রকল্প নিয়ে আলবেনিয়ায় জনরোষ। টানা সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল রাজধানী। প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মালিহা সুহরওয়ার্দী। অবশেষে ভারতের দিল্লিতে পৌঁছালেন অনলাইন স্যাটায়ার প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শনিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে এ তথ্য জানান অভিজিৎ। কিছুক্ষণ পর শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যন্তর মন্তরের সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এই কর্মসূচিতে অংশ নেবেন লাদাখের সমাজকর্মী সোনাম ওয়াংচুক সহ একাধিক অধিকার কর্মী। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে এরই মধ্যে 2000-এরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। নয়াদিল্লিকে 12টি জোনে ভাগ করে ড্রোন ও সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে। দক্ষিণ এশিয়া জুড়ে জেনজি আন্দোলনের জোয়ারে যখন একের পর এক সরকারের পতন হচ্ছে, ঠিক এ সময়ে ভারতের ককরোচ জনতা পার্টির জনপ্রিয়তা বাড়ছে। একটি আরশোলা কিভাবে কোটি কোটি যুবকের প্রতিবাদের কেন্দ্র হয়ে উঠল তা নিয়ে এবারের প্রতিবেদন। ভারতের রাজনীতির অন্যতম আকর্ষণ এখন আরশোলা। শুনতে অবাক লাগলেও ভারতের তরুণ সমাজের মধ্যে এক ধরনের প্রতিবাদী সত্তার জন্ম দিয়েছে এ পোকা। ঘটনা শুরু হয় ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের এক মন্তব্য ঘিরে। সিনিয়র অ্যাডভোকেট নিয়োগ সংক্রান্ত একটি উন্মুক্ত আদালতের শুনানিতে তিনি কিছু ব্যক্তিকে সমালোচনা করে বলেন, ভুয়া বা জাল ডিগ্রি ব্যবহার করে আইন পেশায় প্রবেশ করা কিছু মানুষ পরে চাকরি না পেয়ে অন্যান্য উপায়ে সরকারের বিরুদ্ধে আক্রমণ চালায়। এ সময় তিনি তরুণ সমাজকে আরশোলা বা ককরোচ বলে কটাক্ষ করেন। ভারতের প্রায় 40% নাগরিকই তরুণ প্রজন্মের। সেই দেশের যুব সমাজকে বিচারপতি যখন ককরোচ বা পরজীবীর সঙ্গে তুলনা করেন, তখনই সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। আর এই তরুণ সমাজের প্রায় 90%ই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী। মে মাসের মাঝামাঝি সময় চালু হওয়া ককরোচ জনতা পার্টি দ্রুতই ভারতের তরুণদের মধ্যে ভাইরাল হয়ে ওঠে। মাত্র কয়েক সপ্তাহে ইনস্টাগ্রামে 2 কোটিরও বেশি ফলোয়ার অর্জন করে এটি নজর কাড়ে। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছেন রাজনৈতিক যোগাযোগ কৌশলবিদ ও বোস্টন বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিজিৎ দীপকে। আন্দোলনটি নিজেকে অলস ও বেকারদের কণ্ঠস্বর হিসেবে পরিচয় দিচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের ওপর দীর্ঘদিন ধরেই চাকরি সৃষ্টির ঘাটতি নিয়ে চাপ রয়েছে। বিরোধী নেতা রাহুল গান্ধী পরীক্ষায় অনিয়ম ও তরুণদের সুযোগ সংকট নিয়ে সরব হয়েছেন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছে ককরোচ জনতা পার্টি। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে এর মধ্যে জেনজি আন্দোলনের জোয়ারে অনেক বড় বড় মসনদ ভেঙে পড়ার নজির তৈরি হয়েছে। ভারতের এই জেনজি আন্দোলন নতুন পরিবর্তন এনে দিতে পারবে কিনা তাই এখন দেখার বিষয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী নাদিম মারজান। নাদিম, আজকে আমরা দেখতে পারলাম যে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা দিল্লিতে পৌঁছে গেছেন। তার দিল্লিতে আসা নিয়ে নানা রকমের জল্পনা কল্পনা চলছিল যে তাকে আদৌ গ্রেফতার করা হবে নাকি। তো সে যেহেতু পৌঁছে গেছে, আজকে তাদের কি কি পরিকল্পনা আছে? মালিহা, শুরুতেই যদি আমরা বলি, ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে তিনি সকাল 8টার পরে, বাংলাদেশ সময় 8টার পরে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ল্যান্ডেড। তিনি মাত্রই নেমেছেন এমনটা পোস্ট করার পরে এর আগে থেকেই সকাল থেকে দেখা গেছে তার যে ভক্ত সমর্থকরা ভিড় করেছিলেন বিমানবন্দরে। এছাড়া আমরা দেখেছি দিল্লি জুড়ে 12টি নিরাপত্তা জোনে ভাগ করে 2000-এর বেশি পুলিশের নিরাপত্তা কর্মীরা অবস্থান নিয়েছেন। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ
ককরোচ জনতা পার্টি দাবি করেছে সেই শিক্ষামন্ত্রীর বাড়িসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বাড়ির পাহারা করা নিরাপত্তা দেওয়া হয়েছে। এছাড়া আমরা জানি সকাল 8টায় সে নামার পরে সেখানে ভক্ত সমর্থকদের নিয়ে তিনি যাবেন, থানায় গিয়ে পারমিশন নেবেন যন্তর মন্তরে সমাবেশটা করা যাবে কিনা। যদিও ইন্ডিয়ান এক্সপ্রেসের সূত্র বলছে পুলিশ আগে থেকেই তারা রাজি ছিল যে যন্তর মন্তরে তাদেরকে নিরাপত্তা দেবে এবং সমাবেশের অনুমতিও দেবে। কিছুদিন আগে কিন্তু আরেকটা প্রতিবেদনও দেখলাম যে যদি পারমিশন নাও দেয় তাহলেও তারা বলেছিল যে তারা আন্দোলনটা করবে, সেক্ষেত্রে একটা সংঘর্ষ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। হ্যাঁ মালি, আমি যেমনটা বলছিলাম যে নিরাপত্তার জন্য 2000-এর বেশি কর্মী, পুলিশের নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে দিল্লির 12টি জনে ভাগ করে। এবং আমরা দেখেছিলাম ককরোচ জনতা পার্টির 3জন যে মুখপাত্র, 3জন মুখপাত্র হচ্ছে তারা প্রেস ব্রিফিং এসে বলেছে পুলিশ অনুমতি দিক বা না দিক আমরা সমাবেশ চালিয়ে যাব। আমাদের আরও কিছু তথ্য আছে, আমরা দেখে নেই। ভারতের মাটিতে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আমি যেমনটা বলেছিলাম সকাল 8টার পরেই তিনি ল্যান্ড করেছেন এবং সেখানে ভক্ত সমর্থকরা ছিল। বোস্টন থেকে আসছেন। হ্যাঁ, বোস্টন থেকে, যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে। এরপরে দিল্লির যন্তর মন্তরে মহাসমাবেশের ডাক, এই মহাসমাবেশের ডাকটা কিন্তু দিয়েছিল ককরোচ জনতা পার্টি সিজেপির যারা মুখপাত্র ছিলেন 3জন, তারা মহাসমাবেশের ডাক দিয়েছেন। এবং এখানে ভারতের রাহুল গান্ধী থেকে শুরু করে সমাজকর্মী সোনাম ওয়াংচুক, আন্না হাজারে সবাই কিন্তু সমর্থন করেছেন। এরপরে আমরা দেখেছি নিরাপত্তা ইস্যুতে 2000-এরও বেশি পুলিশ মোতায়েন। আমি যেটা বলছিলাম 12টি জোনে ভাগ করেছে 2000-এর বেশি নিরাপত্তা কর্মী। এরপরে মোদি, অমিত শাহ সহ বিশিষ্ট জনের বাড়িতে কড়া পাহারা। আমরা দেখেছি শিক্ষামন্ত্রীর বাড়িতেও কিন্তু কড়া পাহারা দেয়া হয়েছে। এছাড়া আমরা যেটা জানতে পেরেছি যে বোস্টন থেকে আসা এই অভিজিৎ দীপকে ওনার গ্রেপ্তারের বিষয়ে কিন্তু একটা গুঞ্জন শোনা গেছে। তার আত্মীয় স্বজন এবং তার যে শুভাকাঙ্ক্ষীরা তারা বলেছেন কিভাবে তাদের গ্রেপ্তার করা হবে কিনা এ নিয়ে সংশয় বেশ কিছু ছিল, কিন্তু আবার বিভিন্ন কিছু আন্তর্জাতিক গণমাধ্যম বলছে যদি গ্রেপ্তার করা হয় তাকে, সেক্ষেত্রে আরো উত্তাল হয়ে উঠতে পারে অবস্থা। এই বিষয়ে কোনো প্রতিবেদন কি আমাদের কাছে আছে? প্রতিবেদন আছে যে আমরা যেটা জানতে পেরেছি যে এই 3জন যে মুখপাত্র যারা আছেন তাদেরকে 3 জায়গা থেকে নেওয়া হয়েছে এবং তারা বিভিন্ন মিডিয়ায় কাজ করা কর্মী, কন্টেন্ট নির্মাতা, বিভিন্ন ক্ষেত্রে তারা রাজনৈতিক ঝড় তুলেছেন এর আগেও। এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন দেখে নিব আমরা। ভারতের রাজনীতিতে জিএনজি ঝড়ের নাম এখন ককরোচ জনতা পার্টি বা সিজিপি। নেট দুনিয়া কাঁপানো তরুণদের প্ল্যাটফর্মটি এখন সম্মুখ রাজনীতি। বুধবার দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে সিজিপির 3জন মুখপাত্র। ক্লাব অফ ইন্ডিয়াতে আয়োজিত ব্রিফিংয়ে সিজিপির মুখপাত্র সৌরভ দাসের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেতা দাহিয়া এবং আশুতোষ রাঙ্কা। এই 3 তরুণকে নিয়ে দেশটিতে চলছে তুমুল আলোচনা। সৌরভ দাস, যিনি বাঙালি পরিবারের সন্তান, পেশায় অনুসন্ধানী সাংবাদিক, দীর্ঘদিন ধরে আইনি, বিচার বিভাগীয় এবং সামাজিক বিভিন্ন ইস্যুতে মাঠ পর্যায়ে রিপোর্টিং এর অভিজ্ঞতা রয়েছে তার। এর আগে 2025 সালের নভেম্বরে ইন্ডিয়া গেটে আয়োজিত দূষণ বিরোধী আন্দোলনেও অগ্রণী ভূমিকা রেখেছিলেন সৌরভ। এবার সম্পূর্ণ নতুন এক রাজনৈতিক প্ল্যাটফর্মের প্রধান প্রতিনিধি হিসেবে নিজের দায়িত্ব পালন করছেন এই অনুসন্ধানী সাংবাদিক। দ্বিতীয় মুখপাত্র রাজনৈতিক গবেষক, লেখক ও চলচ্চিত্র নির্মাতা বিজেতা দাহিয়া, যার পারিবারিক পরিচিতি জাটল্যান্ড খ্যাত হরিয়ানার সাথে সম্পৃক্ত। পড়াশোনা করেছেন দিল্লির আইটিতে। পাওয়ার অফ ইউনিভার্স এবং টু হেল্প উইথ দ্যাট জব এই বই দুইটির লেখক বিজেতা। তার আরেকটি পরিচয়, তিনি বিখ্যাত ইউটিউবার ধ্রুব রাঠির সাথে রিসার্চ টিমে কাজ করেছেন। তৃতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা, রাজস্থানী বংশোদ্ভূত, আইআইটি কানপুর ও লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের সাবেক ছাত্র। ম্যাককিনসে অ্যান্ড কোম্পানিতে কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। গেল বছর ভারতের জয়পুরে নিট প্রশ্ন ফাঁস সহ বিভিন্ন যুব আন্দোলনে যুক্ত হন তিনি। প্রচলিত রাজনীতির বাইরে থেকে আসা এই 3 মুখপাত্রের ব্যাকগ্রাউন্ড ভিন্ন হলেও তাদের মধ্যে রয়েছে এক চমৎকার মেলবন্ধন। তারা কেউ প্রথাগত ছাত্র রাজনীতি বা কোনো রাজনৈতিক দলের হাত ধরে উঠে আসেননি, বরং প্রত্যেকেই মিডিয়া, কন্টেন্ট ক্রিয়েশন, উচ্চতর গবেষণা ও সামাজিক অ্যাক্টিভিজমের মাধ্যমে নাগরিক সমাজে নিজস্ব পরিচিতি ও প্রভাব তৈরি করেছেন। মূলত এই ডিজিটাল শক্তি ও তরুণ সমাজের অসন্তোষকে কাজে লাগিয়েই ককরোচ জনতা পার্টি ভারতের রাজনীতিতে এক নতুন ধরনের প্রতিবাদের সূচনা করেছে।
আদিম, যেমনটা দেখছিলাম আমরা যে একটা কিন্তু আন্দোলনের জোয়ার ইতোমধ্যে ভারতে শুরু হওয়ার দ্বার প্রান্তে। দক্ষিণ এশিয়াতে কিন্তু আমরা গেল কয়েক বছরে বেশ কয়েকটা জেনজি আন্দোলন দেখেছি এবং সেই আন্দোলনের পরে আমরা বড় বড় সরকারের পতনও দেখেছি। এই বিষয়ে আসলে আপনার কি বলার আছে? মালিহা, এই বিষয়ে আমাদের কিছু তথ্য ছিল, আমরা দেখে নেব। জেনজি আন্দোলনের জোয়ারে সরকারের পতন দক্ষিণ এশিয়ায়। তো আমরা যদি বলি, শ্রীলঙ্কায় প্রথম এটা শুরু হয়েছিল। খাদ্যের মূল্য বৃদ্ধি সহ বিভিন্ন ধরনের অভাবের কারণে শ্রীলঙ্কায় গোতাবায়া রাজাপাকসে সরকারের পতন হয়েছিল। সেখানে জেনজি তরুণ প্রজন্মরা আন্দোলন করে 2022 সালে গোতাবায়া রাজাপাকসের সরকারকে পতন ঘটিয়েছিল। এরপরে আমরা 2024 সালে যদি আসি, বাংলাদেশে যে জুলাই বিপ্লবটি ঘটেছিল কোটা আন্দোলনের উপর ভিত্তি করে, সেখানেও কিন্তু সরকারের পতন হতে আমরা দেখেছি। এরপরে আমরা যদি দেখি, সর্বশেষ নেপালে জেনজি আন্দোলনে কেপি শর্মা ওলির পতন, সেখানেও কিন্তু একেবারে একই ঘটনা ঘটেছে। তো এখন যদি এই প্রেক্ষিতে আমরা ককরোচ জনতা পার্টির হিসেবটা করি, সেখানেও কিন্তু দেখা গেছে সরকারি চাকরির যে পরীক্ষা নিট আছে, এসবিএস, এই পরীক্ষাগুলোর প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করেই কিন্তু এই মূলত অনলাইন স্যাটায়ারিক যে আন্দোলনটা শুরু। এবং অভিজিৎ দীপকে সহ তারা যে দাবি করেছেন যে শিক্ষামন্ত্রী তার পদত্যাগের দাবিতে, সেই পদত্যাগের দাবিতেই কিন্তু আজকে যন্তর মন্তরে মহাসমাবেশের ডাক দিয়েছেন তারা। এছাড়া আমরা জানি এই ককরোচ জনতা পার্টির যে বিষয়টা, সেখানে কিন্তু সমাজকর্মী সোনাম ওয়াংচুক থেকে শুরু করে আন্না হাজারে সহ বিভিন্ন সমাজকর্মীরা কিন্তু সমর্থন দিয়েছেন। এই তরুণ আন্দোলনের জোয়ারটা আসলে সরকার পতন করতে পারবে নাকি, এটাই এখন আমাদের আসলে দেখার বিষয় যে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার মতো ভারতে আমরা এরকম একটা সরকারের পতন আসলে দেখতে পারবো নাকি। মালিহা, আমরা যদি বলি, সেক্ষেত্রে ভারত সরকারের উপরেই পুরোটা নির্ভর করছে। তারা এই আন্দোলনটাকে কি জোরদার হতে দেবেন কি দেবেন না, সেটা পুরোটাই মোদী সরকারের উপর নির্ভর করছে। আন্তর্জাতিক চাপ থেকে যদি কিছু হয়, সেক্ষেত্রে বলা যেতে পারে হতেও পারে, কারণ দক্ষিণ এশিয়ার ইতিহাস এমনটাই বলছে। অনেক ধন্যবাদ নাদিম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী নাদিম মারজান। ককরোচ জনতা পার্টি, যেটাকে প্রতিবাদের প্রতীক হিসেবে তুলে ধরেছেন ভারতের একদল তরুণ, যাদের আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশটির রাজনীতির কেন্দ্রবিন্দুতে। তরুণদের প্রতি তৃণমূলে ও কংগ্রেসের ইতিবাচক মনোভাব রয়েছে দাবি স্থানীয় গণমাধ্যমের। আরএসএস থেকে শুরু করে সোনাম ওয়াংচুক ও প্রকাশ রাজের মতো ব্যক্তিরাও যেখানে নিজেদের অবস্থান জানাচ্ছেন বলে জানা গেছে। তরুণদের ক্ষোভ, হতাশা এবং জবাবদিহির দাবি ঘিরে এই আন্দোলন এখন নতুন রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠেছে। ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হওয়া ককরোচ জনতা পার্টি এখন আর শুধু একটি অনলাইন ট্রেন্ড নয়, এটি পরিণত হয়েছে নতুন রাজনৈতিক বিতর্কে, যেখানে সমর্থন জানিয়েছেন দেশটির শীর্ষ রাজনীতিকরাও। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ককরোচ জনতা পার্টি বা সিজেপিকে নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেছেন বলে জানা গেছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে স্থানীয় সংবাদ মাধ্যম। দলটির মহুয়া মৈত্র ও কীর্তি আজাদ সহ কয়েকজন শীর্ষ নেতা প্রকাশ্যে আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন। তবে তৃণমূলের বিরোধী পক্ষ বলছে, ককরোচ আন্দোলন আসলে দেশের তরুণদের ক্ষোভ ও হতাশার প্রতিফলন। এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তরুণদের সমর্থন দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। প্রতিবেদনে আরও দাবি করা হয়, কংগ্রেস সিজেপির আন্দোলনের প্রতি সহানুভূতিশীল অবস্থান নিয়েছে, পাশাপাশি তরুণদের ক্ষোভকে যৌক্তিক বলে উল্লেখ করেছে। তবে সিজেপি নিজেদের আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত করতে চায় না। সিজেপিকে নিয়ে বড় প্রতিক্রিয়া এসেছে ভারতের বৃহত্তম হিন্দুত্ববাদী ও দক্ষিণপন্থী স্বেচ্ছাসেবী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর শীর্ষ নেতৃত্বের কাছ থেকে। সংগঠনটির প্রচার প্রধান সুনীল আম্বেকার আন্দোলনটির অস্তিত্বকে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। লাদাখের পরিবেশ কর্মী ও র্যামন ম্যাক্সিসে পুরস্কার জয়ী সমাজকর্মী সোনম ওয়াংচুক আন্দোলনটির অন্যতম আলোচিত সমর্থকে পরিণত হয়েছেন। তিনি নিজেকে অনারারি ককরোচ বলে আখ্যা দিয়ে বলেছেন, সরকারের সমালোচনা করাকে ভয় পাওয়ার কিছু নেই। লাদাখের লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা তরুণদের আন্দোলনকে বিদেশিদের দ্বারা প্রভাবিত বলে ইঙ্গিত দিলেও সে বিষয়ে একমত নন ওয়াংচুক।
শুধু রাজনীতিবিদই নন, আন্দোলনটির প্রতি সমর্থন জানিয়েছেন ভারতের কয়েকজন পরিচিত সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিত্ব। ককরোচ আন্দোলনকে সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবাদগুলোর একটি বলে মন্তব্য করেছেন অভিনেতা প্রকাশ রাজ। শিবসেনা ইউবিটি নেতা আদিত্য ঠাকরে বলেছেন, এনইইটি কেলেঙ্কারির পর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি অযৌক্তিক নয়। এছাড়া কৃষক নেতা গুরনাম সিং চারুনি সহ কয়েকজন আঞ্চলিক নেতা আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। এবার লোকসভায়ও মমতার দলে ভাঙনের ইঙ্গিত। কলকাতায় মেয়রের পদ থেকে ইস্তফা ফিরহাদ হাকিমের। বিজেপির বিরুদ্ধে লড়তে ৮ জুন দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী। ককরোচ একসময় যা ছিল অপমানের শব্দ, সেটি এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম। ভারতের তরুণদের ক্ষোভ, বেকারত্ব, পরীক্ষা কেলেঙ্কারি ও রাজনৈতিক হতাশার প্রতীক হিসেবে ককরোচ জনতা পার্টিকে দেখছে বিশ্বের প্রভাবশালী গণমাধ্যম। কেউ কেউ একে ডিজিটাল বিদ্রোহ বলছে, কেউ বলছে জেনজি প্রজন্মের রাজনৈতিক জাগরণ। তবে প্রায় সবাই একমত, এটি ভারতের তরুণ সমাজের গভীর অসন্তোষের বহিঃপ্রকাশ। ভারতের শিক্ষিত তরুণদের বেকারত্ব আর সরকারের ডিজিটাল সেন্সরশিপ এখন বিশ্ব মিডিয়ার প্রধান শিরোনাম। ইন্টারনেটে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টির যুব অসন্তোষকে বৈশ্বিক নীতি নির্ধারকরা দেখছেন স্বৈরাচারী মানসিকতার বিরুদ্ধে এক নতুন যুগের প্রতিরোধ হিসেবে। বিশ্ব গণমাধ্যমেও উঠে এসেছে ভারতের ককরোচ জনতা পার্টির খবর। বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণে ককরোচ জনতা পার্টিকে ভারতের জেনজি প্রজন্মের উদ্বেগ ও হতাশার প্রতিফলন হিসেবে তুলে ধরা হয়েছে। বার্তা সংস্থাটি বলছে, শিগগিরই কোটি কোটি অনুসারী অর্জন করে আন্দোলনটি সামাজিক যোগাযোগ মাধ্যমের সীমা ছাড়িয়ে বাস্তব রাজনৈতিক কর্মসূচির দিকে এগিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ককরোচ জনতা পার্টিকে বর্ণনা করেছে একটি ব্যঙ্গধর্মী রাজনৈতিক আন্দোলন হিসেবে। তাদের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধান বিচারপতির ককরোচ মন্তব্যকে কেন্দ্র করে তরুণরা অপমানসূচক শব্দটিকেই প্রতিবাদের প্রতীকে রূপ দিয়েছে। ব্রিটিশ অর্থনৈতিক দৈনিক ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ককরোচ জনতা পার্টি ধীরে ধীরে একটি ব্যঙ্গাত্মক অনলাইন উদ্যোগ থেকে বাস্তব রাজনৈতিক আন্দোলনে রূপ নিচ্ছে। তাদের মতে, এই আন্দোলনের দ্রুত বিস্তার ভারতের প্রচলিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তরুণদের দূরত্বকেও সামনে নিয়ে এসেছে। কেবল রয়টার্স, আল জাজিরা বা ফিনান্সিয়াল টাইমস নয়, বিশ্বের আরও বিভিন্ন গণমাধ্যম সিজেপি নিয়ে ভারতীয় তরুণদের মাঝে একই প্রবণতা লক্ষ্য করেছে। অ্যাসোসিয়েটেড প্রেস, দ্য গার্ডিয়ান, অস্ট্রেলিয়ার এবিসি নিউজ এবং ওয়াশিংটন পোস্টের কভারেজে ককরোচ জনতা পার্টিকে ভারতের যুব সমাজের ক্ষোভ ও বঞ্চনার বহিঃপ্রকাশ হিসেবে তুলে ধরা হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি প্রস্তাব ভেস্তে যাওয়ার একদিনের মাথায় লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা জোরদার করেছে ইসরায়েল। 9টি গ্রামে বিমান ও ড্রোন হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে অন্তত 6 জন নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী লেবানন থেকে পুরোপুরি চলে গেলে তবেই হিজবুল্লাহ সরে যাওয়ার বিষয়টি বিবেচনা করবে বলে জানান লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি। দক্ষিণ লেবাননের 9টি গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী। এরপর ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালানো হয়। আগ্রাসনের লক্ষ্যবস্তু হয় আনকন, নাবাতিয়ে ও আশেপাশের এলাকা। শুধু আনকন গ্রামেই অন্তত 2500 বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন। হামলার আশঙ্কায় হাজারো পরিবার ঘরবাড়ি ছেড়ে সাইদা শহরের দিকে পালিয়ে যায়। ইসরায়েলি বাহিনী নাবাতিয়ে অঞ্চলে গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় এবং কোফার তেবনিত শহরে বিমান হামলা ও গোলাবর্ষণ করে। দক্ষিণ লেবাননে অভিযান আরও গভীর করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে দুর্গ সংলগ্ন এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের উপর রকেট হামলার দাবি করেছে হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যানের পর সংঘর্ষ আরও তীব্র রূপ নেয়। প্রস্তাব অনুযায়ী হিজবুল্লাহ হামলা বন্ধ করবে, তবে ইসরায়েল নির্দিষ্ট পরিস্থিতিতে আকাশ হামলা চালিয়ে যেতে পারবে। এই শর্তকে আত্মসমর্পণের সমান বলে বর্ণনা করে তা প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। লেবানন আর অন্যদের যুদ্ধক্ষেত্র হয়ে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। দক্ষিণ লেবাননের মানুষকে অন্যের সিদ্ধান্তের মূল্য দিতে থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। ইসরায়েলি বাহিনী লেবানন থেকে পুরোপুরি সরে গেলে তবেই হিজবুল্লাহ লিতানি নদীর দক্ষিণাঞ্চল থেকে সরে যাওয়ার বিষয়টি বিবেচনা করবে বলে জানান লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি। বরকতুল্লাহ, সময় সংবাদ।
আরব আমিরাতের ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এমন প্রমাণ থাকার দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার অভিযোগও করেন তিনি। এদিকে ইরানের অপরিশোধিত জ্বালানি তেল পরিবহনের দায়ে ভারত মহাসাগরে একটি সুপার ট্যাঙ্কার আটক করেছে মার্কিন বাহিনী। তেহরানকে বস্তুগত সহায়তা প্রদানকারী নৌযানগুলোকে বাধা দিতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান মার্কিন কমান্ডার। ইরানের অপরিশোধিত তেল পরিবহনের দায়ে ভারত মহাসাগরে নিষেধাজ্ঞাভুক্ত একটি ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন বাহিনী। স্থানীয় সময় শুক্রবার হামলা চালিয়ে ট্যাঙ্কারটির নিয়ন্ত্রণ নেয় মার্কিন সামরিক বাহিনী। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ডার জানান, ভারত মহাসাগরে নিষেধাজ্ঞাভুক্ত ও কোনো দেশের পতাকা ছাড়া চলাচলকারী এমটি ডাভিনা নামের তেলবাহী ট্যাঙ্কারে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এরপর রাইট অফ ভিজিট প্রক্রিয়ার আওতায় অভিযান পরিচালনা করে মার্কিন বাহিনী। ইরানকে বস্তুগত সহায়তা প্রদানকারী নৌযানগুলোকে বাধা দিতে সামুদ্রিক আইন প্রয়োগের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানান মার্কিন কমান্ডার। আন্তর্জাতিক আইন অনুসারে হরমুজ প্রণালী যৌথভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণ করবে ইরান ও ওমান। এ বিষয়ে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গেও আলোচনা করা হবে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ইরান ও ওমানের হাতে থাকবে বলে জানান তিনি। ইরানে হামলা চালাতে সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এমন প্রমাণ থাকার দাবি করেছেন আরাকচি। আমিরাত ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ রাজনৈতিক, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে হিজবুল্লাহর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইরান। তেহরান বলছে, দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতি ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো স্থায়ী সমঝোতা সম্ভব নয়। বরকতুল্লাহ, সময় সংবাদ। যুদ্ধবিরতির মধ্যে গাজায় একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। জাওয়াইদা এলাকায় বোমার আঘাতে ধ্বংস হয়ে গেছে কয়েকটি আবাসিক ভবন, ঘরবাড়ি ও আশ্রয়স্থল হারিয়েছে বহু পরিবার। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও নির্যাতনের অভিযোগে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ফ্রান্স। অন্যদিকে ইসরায়েলের শীর্ষ দুই মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা দিয়েছে আয়ারল্যান্ড। কাগজে কলমে যুদ্ধবিরতি থাকলেও গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। স্থানীয় সময় শুক্রবার মধ্য গাজার জাওয়াইদা এলাকায় বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। একের পর এক হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় বেশ কয়েকটি আবাসিক ভবন। সরে যাওয়ার সতর্কতা জানানোর অল্প সময়ের মধ্যে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে বহু পরিবার নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিতে পারেননি। বাস্তুচ্যুত বাসিন্দারা জানান, হামলায় আশ্রয় নেওয়া তাঁবুগুলো ধ্বংস হয়ে গেছে। এখন তাদের কাছে কোনো কাপড় নেই, আশ্রয়ের কোনো নিশ্চয়তা নেই। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও নির্যাতনের অভিযোগে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ফ্রান্স। গাজামুখী মানবিক সহায়তা বহর গ্লোবাল ফ্লোটিলায় অংশ নেয়া ফরাসি অধিকার কর্মীদের আটক ও তাদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগের ভিত্তিতে এই তদন্ত শুরু করেছে দেশটির ন্যাশনাল কাউন্টার টেরোরিজম প্রসিকিউটর অফিস। যদিও এই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকে নিজেদের ভূখণ্ডে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে আয়ারল্যান্ড। গাজা ইস্যুতে তাদের বক্তব্য ও আচরণ ঘিরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় আইরিশ সরকার। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইউক্রেনের প্রেসিডেন্টের যুদ্ধবিরতির আহ্বান আর সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। জেলেনস্কির খোলা চিঠিকে অভদ্র ও রূঢ় আখ্যা দিয়ে পুতিন বলেন, যুদ্ধ থামানোর আগে দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমঝোতা প্রয়োজন। এদিকে রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনীয় উপকূলীয় এলাকায় 5টি কার্গো জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনারা। এতে জাহাজে থাকা অন্তত 5 আজারবাইজানি নাগরিক নিহত হয়েছেন। কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই তীব্র হচ্ছে রাশিয়া ইউক্রেন সংঘাত। আজব সাগর ও রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনীয় উপকূলীয় এলাকায় থাকা 5টি কার্গো জাহাজ ও ট্যাঙ্কারে রাতভর হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। এসব জাহাজ রাডার বন্ধ রেখে ইউক্রেনের শস্য চুরি, সামরিক সরঞ্জাম ও জ্বালানি পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে কিয়েভ। হামলায় 2টি জাহাজে থাকা 5 আজারবাইজানি নাগরিক নিহত হয়েছেন। রোমানিয়ায় কৃষ্ণসাগরীয় বন্দরের কাছে ইউক্রেনের একটি নৌ ড্রোন বিস্ফোরিত হয়েছে। রুশ ইলেকট্রনিক জ্যামিংয়ের কারণে ড্রোনটি পথচ্যুত হয়ে সেখানে পৌঁছায় বলে জানায় ইউক্রেন।
যুদ্ধবন্ধে খোলা চিঠিতে রুশ প্রেসিডেন্টকে সরাসরি বৈঠকের আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। তবে সেন্ট পিটার্সবার্গ অর্থনৈতিক ফোরামে সেই আহ্বান প্রত্যাখ্যান করেন পুতিন। জেলেনস্কির চিঠিকে অভদ্র ও রূঢ় মন্তব্য করে রুশ নেতা বলেন, যুদ্ধবিরতি হলে ইউক্রেন নিজেদের বাহিনী পুনর্গঠনের সুযোগ পাবে, তাই যুদ্ধ থামানোর আগে দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমঝোতার প্রয়োজন। রুশ প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন, মস্কোর নির্ধারিত লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চলবে। সরাসরি বৈঠকের আহ্বান প্রত্যাখ্যানের পর জেলেনস্কির অভিযোগ, আবারও যুদ্ধকে বেছে নিয়েছে রাশিয়া। পুতিন যুদ্ধ শেষ করতে চান না এবং তার এই অবস্থানে বিশ্বের অনেক মানুষ হতাশ। বরকতুল্লাহ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। জার্মানির বার্লিনে প্রথমবার শাড়ি দিবস উদযাপন। মেলা জুড়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পণ্যের পসরা, প্রবাসী ও স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল আলবেনিয়া। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সংরক্ষিত উপকূলীয় অঞ্চল বিদেশি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়ার অভিযোগ এনে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। বিতর্কের কেন্দ্রে দেশটির উপকূলীয় অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের 140 কোটি ইউরোর বিলাসবহুল রিসর্ট প্রকল্প। বিক্ষোভে উত্তাল আলবেনিয়ার রাজধানী তিরানা। স্থানীয় সময় শুক্রবার রাজধানীতে জড়ো হন হাজারো বিক্ষোভকারী। এ সময় প্রধানমন্ত্রী এডি রামার পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, সরকার উপকূলীয় এলাকায় পরিবেশগতভাবে স্পর্শকাতর একটি অঞ্চল বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করছে। এই সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষুব্ধরা। বিতর্কিত প্রকল্পটি পরিচালনা করছে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিনিয়োগ প্রতিষ্ঠান অ্যাফিনিটি পার্টনার্স। প্রায় 140 কোটি ইউরো ব্যয়ে নির্মাণাধীন এই রিসোর্টটি আলবেনিয়ার একটি দ্বীপ ও অনুন্নত উপকূলীয় এলাকায় গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ওই অঞ্চলটি ফ্ল্যামিঙ্গো, সিল ও সামুদ্রিক কচ্ছপের গুরুত্বপূর্ণ আবাসস্থল হিসেবে পরিচিত। পরিবেশবাদীদের দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে কয়েকশো হেক্টর অক্ষত সৈকত ও জলাভূমি ক্ষতিগ্রস্ত হবে। আলবেনিয়ার প্রাণী সংরক্ষণ সংস্থা জানায়, ভিউসানার্তা অঞ্চলটি দেশে ফ্লেমিঙ্গোদের একমাত্র বাসা বাঁধার স্থান। প্রতি বছর প্রায় 7,000 ফ্লেমিঙ্গো এই এলাকা দিয়ে যাতায়াত করে। সংস্থাটির আশঙ্কা, প্রকল্পটি এগিয়ে গেলে ভবিষ্যতে এই পাখিগুলো অঞ্চলটি ছেড়ে যেতে পারে। অন্যদিকে প্রকল্প সংশ্লিষ্ট পক্ষগুলোর দাবি, পরিবেশগত ভারসাম্য বজায় রেখেই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। 2024 সালে জ্যারেড কুশনার আলবেনিয়া ও সার্বিয়ায় বৃহৎ বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা করেছিলেন। তবে বেলগ্রেডে একটি সাবেক সামরিক সদর দপ্তর পুনর্নির্মাণের পরিকল্পনা জনবিক্ষোভের মুখে গত বছর প্রত্যাহার করা হয়। এবারও পরিবেশ ও উন্নয়নের দ্বন্দ্ব নিয়ে আলবেনিয়ার রাজধানীতে তৈরি হয়েছে বড় বিতর্ক। বরকতুল্লাহ, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। ভারতের পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতা হারানোর মধ্য দিয়ে অস্তিত্ব সংকটের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস। বিধানসভার পর এবার লোকসভাতেও মমতার দলে ভাঙনের ইঙ্গিত মিলছে। এর মধ্যেই কলকাতার মেয়রের পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়তে 8 জুন দিল্লি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর থেকেই তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে শুরু হয় বড় ধরনের ফাটল। বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 7 জন বিধায়ক বিদ্রোহ ঘোষণা করে প্রধান বিরোধী দল হিসেবে স্বীকৃতি আদায় করেন। এবার সেই ভাঙনের ঢেউ লেগেছে লোকসভাতেও। তৃণমূলের বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের একটি ফেসবুক পোস্ট মূলত এই ভাঙনের জল্পনায় নতুন করে ঘি ঢেলেছে, যার প্রমাণ মেলে শুক্রবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সংসদীয় কমিটির বৈঠকে। গুরুত্বপূর্ণ এই বৈঠকে দলের মাত্র 4 জন লোকসভার সাংসদ উপস্থিত ছিলেন। ভারতীয় গণমাধ্যম বলছে, অন্তত 13 জন সাংসদ লোকসভায় নিজেদের আলাদা পরিষদীয় দল হিসেবে দাবি করতে পারেন। এত কেঁদেছিলেন তাতে জল জমে গেছে। লোকসভার পাশাপাশি রাজ্যসভার 13 জন সাংসদের মধ্যেও বেশ কয়েকজন বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছেন বলেও গুঞ্জন উঠছে। তৃণমূলের এই করুণ দশা নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বিজেপি নেতৃত্বরা কটাক্ষ ও ট্রোল করতে ছাড়ছেন না। গেঞ্জি লুঙ্গির হাত থেকে পুরসভা বাঁচে। রাজনৈতিক প্রেক্ষাপট পুরোপুরি বদলে যাওয়ায় আনুষ্ঠানিকভাবে কলকাতার পদ ছাড়ার কথা নিশ্চিত করেছেন ফিরহাদ হাকিম। যারা হয়তো আমার থেকেও বেশি দাপুটে ওই মেয়রের চেয়ার চালিয়ে গেছেন, তাদের প্রতি অসম্মান। তাই আমি ঠিক করেছি যে
আমি আজকে রেজিগনেশন দিচ্ছি। দলের ভাঙনের মুখে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়তে ৮ জুন দিল্লি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। হাঁটুর অস্ত্রোপচারের জন্য ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালা থেকে নয়াদিল্লিতে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা শুক্রবার বাম হাঁটুর চিকিৎসার জন্য ধর্মশালার নির্বাসিত আবাস ত্যাগ করে নয়াদিল্লির উদ্দেশ্যে যাত্রা করেন 14তম দালাই লামা। তিব্বতী প্রশাসনের প্রধান জানান, দীর্ঘদিনের হাঁটুর সমস্যার চিকিৎসার অংশ হিসেবে রাজধানীতে তার অস্ত্রোপচার করা হবে। ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে তাকে দিল্লিতে নেওয়া হয়। দালাই লামার স্বাস্থ্য নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে অনুসারীদের উদ্বেগ বেড়েছে। 2024 সালে নিউ ইয়র্কে একই হাঁটুতে অস্ত্রোপচার করান তিনি। পরে অবশ্য তিনি জানিয়েছিলেন সমস্যাটি গুরুতর নয়। বর্তমানে দীর্ঘ দূরত্বে চলাচলের জন্য তিনি গলফ কার্ট ব্যবহার করেন। চিকিৎসা শেষে জুনের শেষ দিকে ভারতের লাদাখ অঞ্চলে দীর্ঘ সফরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। ভারতে অবৈধভাবে বসবাসরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে দিল্লি। শুক্রবার সংবাদ সম্মেলনে বিষয়টি জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। As far as deportation of these people is concerned, there is a bilateral mechanism in place, and once we refer for them to verify the nationality of these people, and once it is verified, then we take forward the deportation process. We have several or many of these requests which are still pending with the Bangladeshi side, and we hope and expect that they'll be expedited as soon as possible. দেখছেন আন্তর্জাতিক সময়। প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় করোনা ভাইরাসের নতুন ভ্যাকসিন তৈরি করেছে যুক্তরাজ্য। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, এই ভ্যাকসিন ভবিষ্যৎ মহামারী প্রতিরোধেও ভূমিকা রাখবে। মানুষের ওপর পরীক্ষামূলক প্রয়োগে যাওয়া এই ভ্যাকসিনের মূল উপাদান তৈরি করেছে এআই। ভ্যাকসিনটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি করোনা ভাইরাসের বিভিন্ন ধরনের বিরুদ্ধে কার্যকর হতে পারে। গবেষণাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। একই পদ্ধতি ব্যবহার করে ইনফ্লুয়েঞ্জা ও ইবোলার মতো সংক্রামক রোগের জন্য ভ্যাকসিন তৈরির কাজও শুরু হয়েছে। কুয়েতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আহতদের চিকিৎসার জন্য জরুরি রক্তের প্রয়োজন দেখা দিলে বিভিন্ন দেশের নাগরিকদের পাশাপাশি এগিয়ে আসে বাংলাদেশ দূতাবাস, সংবাদকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা। এই মানবিক উদ্যোগ কুয়েতি সমাজে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। মঈন সুমনের রিপোর্ট। সম্প্রতি কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। এতে আহত হন বহু মানুষ। তাদের চিকিৎসায় প্রয়োজন পড়ে বিপুল পরিমাণ রক্তের। কুয়েতের সেন্ট্রাল ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতার বিষয়টি জানতে পেরে দ্রুত মানবিক উদ্যোগ নেয় বাংলাদেশ দূতাবাস। আহতদের চিকিৎসায় স্বেচ্ছায় রক্তদান করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন সহ দূতাবাসের কর্মকর্তারা। রাষ্ট্রদূত বলেন, সংকটময় সময়ে বন্ধুপ্রতিম কুয়েতের পাশে সবসময় রয়েছে বাংলাদেশ। এ সময় তিনি কুয়েতে বসবাসরত বাংলাদেশিদেরও মানবিক উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। এই ড্রোন হামলায় আহতদের সেবার জন্য রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করা, এটাও কুয়েতের জনগণের মাঝখানে অত্যন্ত একটা পজিটিভ একটা এফেক্ট রেখেছে। বাংলাদেশ দূতাবাসের আহ্বানে সাড়া দিয়ে শুক্রবার কুয়েত সেন্ট্রাল ব্লাড ব্যাংকে স্বেচ্ছায় রক্তদান করেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সদস্য, সংবাদকর্মী, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতা এবং সাধারণ প্রবাসী বাংলাদেশিরা। মানবতার কল্যাণে রক্তদান কর্মসূচিতে এখানে অংশগ্রহণ করেছি কুয়েতের আহ্বানে। অন্তত যে কোনো প্রবাসীদের বিপদ আপদে রক্তে হোক, যে কোনো রক্ত সহযোগিতা হোক, যে কোনো কাজে এগিয়ে আসা উচিত। আমরা সবাই ব্লাড ডোনেট করতে আসছি এবং লোকের রক্তের অনেক সংকটের কারণে। বাংলাদেশ দূতাবাসের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন কুয়েতের খ্যাতিমান কলামিস্ট, সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা। সংশ্লিষ্টদের মতে এই কার্যক্রমের মাধ্যমে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের ইতিবাচক ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়েছে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। দেখছেন আন্তর্জাতিক সময়। জার্মানিতে প্রথমবারের মতো শাড়ি দিবস উদযাপন করেছে দেশটির প্রবাসীরা। দেশটির রাজধানী বার্লিনে শাড়ি দিবস ঘিরে সর্বস্তরের প্রবাসীরা
স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। জার্মানি থেকে শাড়ি দিবসের আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। আদি যুগ থেকে নারীর সৌন্দর্য তুলে ধরতে এবং ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে শাড়ির ভূমিকা অতুলনীয়। আমাদের দেশীয় ঐতিহ্য, সংস্কৃতি আর নিজস্বতার ধারক এই শাড়ির গুরুত্ব তুলে ধরতে এবার জার্মানির রাজধানী বার্লিনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো শাড়ি দিবস। এই উপলক্ষে নগরের একটি মিলনায়তনে সংস্কৃতি, সংযোগ ও সম্প্রীতির আয়োজনে ছিল প্রবাসী ও স্থানীয় জার্মান নারীদের শাড়ি প্রদর্শনী। প্রথমবারের মতো জার্মানিতে আমরা আজকে শাড়ি দিবস উদযাপন করলাম। সকলের সহযোগিতা এবং অনুপ্রেরণায় প্রোগ্রামটি যথেষ্ট সাকসেসফুল হয়েছে। আশা করি সামনের বছরগুলোতেও আমরা এভাবে উদযাপন করতে পারবো। আয়োজনে প্রবাসী নারীদের পাশাপাশি পুরুষদেরও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মিলনায়তনের বাইরে বসে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেলা। বেশ কয়েকজন নারী উদ্যোক্তার স্টলে দেশীয় নানা সুস্বাদু খাবারের পাশাপাশি ছিল শাড়ি, সালোয়ার কামিজ সহ নারীদের গহনার বিপুল সমারোহ। বাংলার শাড়ি মেলাতে সবাই উপস্থিত হয়েছি এবং সবাই খুব বেশি এনজয় করছে। অনেক দিন পর আমরা সব বাঙালিরা বাংলার একটা উৎসবের মতো আমেজ সৃষ্টি হয়েছে সবাই আসাতে। এখানে আমাদের আছে দেশীয় জামদানি, পাঞ্জাবি, আমাদের নকশি কাঁথা। তো এখানে আমাদের সামারে সবসময় আমরা এই প্রোগ্রামগুলোর জন্য ওয়েট করি। আয়োজনের মধ্যে অন্যতম আকর্ষণ ছিল খেলাধুলা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। এ সময় গান, নৃত্য, কবিতা আবৃত্তি, নাটিকা ও ফ্যাশন শোতে অংশ নেয় প্রবাসী সব বয়সের শিল্পীরা। অনুষ্ঠানে বার্লিন সহ আশেপাশের নানা প্রদেশ থেকে প্রবাসীরা অংশগ্রহণ করেন। প্রবাসী ও শাড়ির সৌন্দর্য তুলে ধরতে পেরে দারুণ উচ্ছ্বসিত ছিলেন প্রবাসী নারীরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। থাইল্যান্ডের ব্যাংককে তৈরি করা হয়েছে অ্যান্ট কিপিং ক্যাফে, যেখানে মূল আকর্ষণ পিঁপড়া। ক্যাফেটিকে দেশটির প্রথম পিঁপড়া ভিত্তিক ক্যাফে হিসেবে দাবি করা হচ্ছে। অনেকের কাছে এটি হয়ে উঠেছে অনানুষ্ঠানিক শিক্ষা কেন্দ্র। ক্যাফেতে ঢুকলেই চোখে পড়ে পিঁপড়ার নগরী, স্বচ্ছ কাচের ভেতর সুড়ঙ্গ, বাসা আর কলোনি। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গড়ে ওঠা এই ব্যতিক্রমী অ্যান্ট কিপিং ক্যাফে হয়ে উঠেছে শিক্ষা, গবেষণা ও বিনোদনের অনন্য কেন্দ্র। খাবারে পিঁপড়ার উপদ্রব নিয়ে যেখানে অধিকাংশ ক্যাফে মালিকের উদ্বেগ, সেখানে ৩৫ বছর বয়সী কার্ন রোম ইয়াসাই পিঁপড়াকেই বানিয়েছেন ক্যাফের মূল আকর্ষণ। ব্যাংককের অ্যান্ট কিপিং ক্যাফেকে থাইল্যান্ডের প্রথম পিঁপড়া ভিত্তিক ক্যাফে হিসেবে দাবি করা হচ্ছে। প্রায় 2 দশক ধরে বিভিন্ন প্রজাতির পিঁপড়া পালন করে আসছেন কার্ন। মানুষের সামনে পিঁপড়ার অদেখা জগৎ তুলে ধরতেই এই উদ্যোগ। একটি পিঁপড়ার কলোনিকে বড় আকার ধারণ করতে অনেক সময় লাগে। আমি বছরের পর বছর ধরে নানা প্রজাতির পিঁপড়া পালন করে আসছি, আর ধীরে ধীরে সেগুলো এক বিশাল সাম্রাজ্যে পরিণত হয়েছে। ক্যাফেটির অন্যতম আকর্ষণ একটি জীবন্ত রানী পিঁপড়া। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল থেকে আনা এই রানী পিঁপড়া প্রায় 30 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। শুধু বিনোদন নয়, অনেক পরিবারের কাছে এটি হয়ে উঠেছে অনানুষ্ঠানিক শিক্ষা কেন্দ্র। শিশুদের পিঁপড়ার আচরণ, সামাজিক কাঠামো ও কর্মবিভাগ সম্পর্কে জানার সুযোগ দিচ্ছে ক্যাফেটি। আমার ছেলে পিঁপড়ার আচরণ পর্যবেক্ষণ করতে খুব পছন্দ করে। সে একটা মাছি ধরতো বা খাবার রেখে দিত, তারপর দেখতো কিভাবে পিঁপড়ারা এসে খাবার নিয়ে যায় এবং কিভাবে তারা তাদের বন্ধুদের ডেকে আনে। অভিভাবকদের মতে বইয়ের বাইরে প্রকৃতির ক্ষুদ্র অথচ বিস্ময়কর এই জগৎ শিশুদের শেখার নতুন দুয়ার খুলে দিচ্ছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইউরোপের মাটিতে প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ফুটবল দল। সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় উদযাপনে মেতে ওঠেন ইতালি প্রবাসীরা। স্টেডিয়াম এলাকা থেকে শুরু করে বিভিন্ন শহরে আনন্দ উল্লাস করেন তারা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। তপু বর্মন, হামজা চৌধুরীদের জয়ে উচ্ছ্বসিত ইতালি প্রবাসী বাংলাদেশিরা। ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে এবং বিভিন্ন স্থানে আনন্দ উল্লাসে মেতে ওঠেন তারা। লাল সবুজ পতাকা নিয়ে বিজয় মিছিল করেন অনেকে। দেশের ফুটবল নিয়ে নতুন স্বপ্ন আর প্রত্যাশার কথা জানান তারা। আমাদের প্রথম জয়ে আমরা খুবই আনন্দিত, অনেক এক্সাইটেড। আমরা বাংলাদেশের জন্য শুভকামনা করি। এখানে জয় হওয়ার কারণে আমরা প্রবাসী বাংলাদেশে অত্যন্ত আনন্দিত। যে উদ্দেশ্য নিয়ে এসেছি আমরা সার্থক, আমরা খুবই আনন্দিত
এবং এই আনন্দ নিয়েই আমরা এখন মানে রোমে ব্যাক করব। প্রায় 4 ঘন্টা ড্রাইভ করে এই সান মারিনোতে এসেছি এবং সে জয় নিয়ে যাচ্ছি। আমরা খুবই আনন্দিত। আমরা বাংলাদেশ টিমের জন্য ভবিষ্যতে অনেক আশাবাদী, ভালো কিছু আশা করি। খেলা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তপু ও হামজা। বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট হওয়ায় আক্ষেপ করেন তারা। জানিয়ে দিয়েছি যে আসলে বাংলাদেশ ফুটবল টিম অনেক স্ট্রং এবং এটা আমরা প্রমাণ করেছি যে আমরা যে কোনো টিমের সাথে ফাইট করতে পারবো। ইভেন এটা আমরা প্রমাণ করলাম যে ইউরোপের টিমকেও আমরা হারাইতে পারি। তো আসলে এটা ডে বাই ডে আমরা আসলে আরও ইমপ্রুভ করব এবং আমি মনে করি ফিউচার ব্রাইট এবং এই ধারাবাহিক যদি আমরা ধরে রাখতে পারি ডেফিনেটলি আমরা সাকসেস হব। আসলে খুব বড় অ্যাচিভমেন্ট। আমরা বুঝছি এরা লোয়েস্ট র্যাঙ্ক, বাট আসলে এরা সব স্ট্রং অপোনেন্টের সঙ্গে খেলে দেখতে পারছো আজকে যে এরা খুব ভালো প্লেয়ার আছে, এরা ভালো খেলাইছে। আমরা অবভিয়াসলি নতুন জানি, সো একটু ডিফিকাল্ট আছিল এট টাইমস, বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং আমরা উইন করছি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশকে প্রশংসায় ভাসান সান মারিনোর কোচ। আমাদের প্রত্যাশার চাইতেও ভালো খেলেছে বাংলাদেশ, তবে আমাদের প্রস্তুতিতে অনেক ঘাটতি ছিল। ভবিষ্যতে ত্রুটিগুলো সংশোধন করে নেবার চেষ্টা করব। প্রবাসীদের মতে ইউরোপের মাটিতে ঐতিহাসিক জয় শুধু একটি ম্যাচের ফল নয়, বরং বাংলাদেশের ফুটবলের জন্য নতুন সম্ভাবনার বার্তা। ইতালির সান মারিনো থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতে কথিত জেনজি আন্দোলনের ডাক দেওয়া অভিজিৎ অবশেষে পৌঁছালেন দেশে। দিল্লির যন্তর মন্তরে সমাবেশের অনুমতি, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে 2000 পুলিশ মোতায়েন। ইরান যুদ্ধে নতুন মোড়, আরব আমিরাতের ভূখণ্ড ব্যবহার করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল, প্রমাণ থাকার দাবি তেহরানের। লেবাননে হামলা জোরদার নেতানিয়াহু বাহিনীর। এবং গাজায় ইসরায়েলি বাহিনীর যুদ্ধাপরাধ ও নির্যাতনের তদন্ত শুরু ফ্রান্সে। শীর্ষ 2 মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা আয়ারল্যান্ডের। উপত্যকায় ধ্বংসযজ্ঞ অব্যাহত তেল আবিবের। এই ছিল আন্তর্জাতিক সময়ে 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী তাজমিলা খান। ধন্যবাদ মালিহা। 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।